বন্ধুরা, ভারতীয় গণতন্ত্রে নির্বাচন শুধু একটা ভোটের দিন নয়, এটা ক্ষমতা পরিবর্তনের সবচেয়ে বড় সাংবিধানিক পথ। আর সেই পথকে সুরক্ষিত রাখার দায়িত্ব থাকে একটি প্রতিষ্ঠানের ওপর, সেটি হলো ভারতের নির্বাচন কমিশন। কিন্তু যদি সেই প্রতিষ্ঠানের নিরপেক্ষতা নিয়েই প্রশ্ন ওঠে, যদি মানুষই ভাবতে শুরু করে যে নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তিরা কি সত্যি সম্পূর্ণ স্বাধীন, তাহলে গণতন্ত্রের ভিত কোথায় দাঁড়িয়ে থাকে? এই প্রশ্নই এখন নতুন করে সামনে এনে দিয়েছেন সুপ্রিম কোর্টের এক প্রভাবশালী বিচারপতি। নোটবন্দির মতো ঐতিহাসিক সিদ্ধান্তে যিনি সরকারের সঙ্গে একমত হননি, সেই একই বিচারপতি এবার নির্বাচন কমিশনের ভূমিকা এবং তার স্বাধীনতা নিয়ে এমন কিছু কথা বলেছেন যা সরাসরি দেশের গণতান্ত্রিক কাঠামোকে ঘিরে এক বড় বিতর্ক তৈরি করেছে। তার বক্তব্যে উঠে এসেছে নির্বাচন কমিশনের স্বাধীনতা, কেন্দ্র রাজ্য সম্পর্ক এবং সাংবিধানিক প্রতিষ্ঠানের ভারসাম্যের মতো গুরুতর বিষয়। আর সেই বক্তব্যের মধ্যেই অনেকের মতে যেন প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের উদ্দেশ্যে এক স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। তাহলে প্রশ্ন উঠছে, কেন এই মন্তব্য? কেন হঠাৎ নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে এত জোর দিয়ে কথা বললেন সুপ্রিম কোর্টের এই বিচারপতি? আর এই মন্তব্যের সঙ্গে কি বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কোনো যোগ আছে? আজ আমরা এই বিষয়টা বিশ্লেষণ করে দেখব। নোটবন্দির বিষয়ে সরকারের সঙ্গে একমত হননি যে মহিলা বিচারপতি, তিনি এবার জ্ঞানেশ কুমারকে আয়না দেখিয়ে দিলেন। বন্ধুরা, 2004 সালে বিলকিস বানো মামলায় গুজরাট সরকারের তরফে 11 জন দোষীকে সাজা দেওয়া হয়েছিল। পরে যখন তাদের মুক্তি দেওয়া হয়, তখন সুপ্রিম কোর্টের সে মহিলা বিচারপতি সেই মুক্তিকে অবৈধ ঘোষণা করেছিলেন। 2023 সালে 5 বিচারপতির সংবিধান বেঞ্চেও তিনি ছিলেন। তখন তিনি বলেছিলেন সরকার তার মন্ত্রীদের বক্তব্যের জন্য দায়ী নয়। আবার 2023 সালেই 5 বিচারপতির বেঞ্চের 4 জন 2016 সালে নেওয়া নোটবন্দির সিদ্ধান্তকে বৈধ বলে মেনে নেন। কিন্তু সেই মহিলা বিচারপতি ভিন্ন মত পোষণ করেছিলেন। তিনি বলেছিলেন এই সিদ্ধান্ত সংসদের মাধ্যমে হওয়া উচিত ছিল, শুধুমাত্র নির্বাহী আদেশের মাধ্যমে নয়। আর এবার সেই একই বিচারপতি প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সহ সরকারকেও সরাসরি কিছু কড়া কথা শুনিয়ে দিয়েছেন। কি বলেছেন সেটাই আপনাদের জানাবো। বন্ধুরা, সুপ্রিম কোর্টের যে মহিলা বিচারপতির কথা বলছি তার নাম বিচারপতি বি.ভি. নাগরত্না। বিচারপতি বি.ভি. নাগরত্না সুপ্রিম কোর্ট কলেজিয়ামে অন্তর্ভুক্ত হওয়া প্রথম মহিলা বিচারপতি। তিনি এখন সুপ্রিম কোর্টের পঞ্চম সিনিয়র বিচারপতি। সুপ্রিম কোর্ট কলেজিয়ামে 5 জন সবচেয়ে সিনিয়র বিচারপতি থাকেন, যার মধ্যে সিজেআই অর্থাৎ ভারতের প্রধান বিচারপতিও থাকেন। ভারতে সিজেআই এর নিয়োগ সিনিয়রিটির ভিত্তিতে হয়। সেই অনুযায়ী বলা হয়েছিল বিচারপতি বি.ভি. নাগরত্না 11 সেপ্টেম্বর 2027 সালে ভারতের 50তম প্রধান বিচারপতি হবেন এবং তিনি এই পদে পৌঁছানোর প্রথম মহিলা হবেন। এখন তিনি সুপ্রিম কোর্ট কলেজিয়ামের সদস্য। আর বন্ধুরা, এবার তিনি নির্বাচন কমিশনের প্রধান জ্ঞানেশ কুমারকে এমন কিছু কথা বলেছেন যা অনেকটা আয়না দেখানোর মতো। তিনি বলেছেন ভারতের নির্বাচন শুধুমাত্র নির্দিষ্ট সময় অন্তর অনুষ্ঠিত একটি ঘটনা নয়, এটি এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে রাজনৈতিক ক্ষমতার গঠন ঘটে। আমাদের সাংবিধানিক গণতন্ত্র বারবার দেখিয়েছে সময় মতো নির্বাচন হওয়ায় সরকারে শান্তিপূর্ণ পরিবর্তন সম্ভব হয়েছে। কিন্তু যদি এই প্রক্রিয়ার উপর নিয়ন্ত্রণ চলে আসে, তাহলে তা আসলে রাজনৈতিক প্রতিযোগিতার শর্তগুলির উপর নিয়ন্ত্রণের সমান। টি.এন. সেশন বনাম ভারত সরকার মামলায় সুপ্রিম কোর্ট বলেছিল নির্বাচন কমিশন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠান, যার উপর নির্বাচন প্রক্রিয়ার সততা বজায় রাখার দায়িত্ব রয়েছে। কিন্তু যদি নির্বাচন পরিচালনা করা ব্যক্তিরাই তাদের উপর নির্ভরশীল হয়ে পড়েন, যারা নির্বাচন লড়ছেন, তাহলে এই প্রক্রিয়ার নিরপেক্ষতা নিশ্চিত করা সম্ভব নয়। বন্ধুরা, সুপ্রিম কোর্টের বিচারপতি বি.ভি. নাগরত্না সম্প্রতি বলেছেন নির্বাচন শুধু একটি প্রক্রিয়া নয়, বরং এটি গণতন্ত্রের ভিত্তি। ভারতীয় নির্বাচন কমিশনের স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই প্রতিষ্ঠানই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করে। যদি নির্বাচন প্রক্রিয়ায় প্রভাবিত হয়, তাহলে পুরো গণতন্ত্রের বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে পড়বে। যদি সাংবিধানিক শাসন বজায় রাখতে হয়, তাহলে নির্বাচন কমিশনের মতো প্রতিষ্ঠানগুলিকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। বন্ধুরা, তিনি এই মন্তব্য করেছেন বিহারে, যেখানে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। জ্ঞানেশ কুমার এখন বিরোধীদের নিশানায়। শুধু বিরোধীরাই নয়, কারণ আপনারা দেখেছেন বিহারে কিভাবে তার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। নির্বাচন প্রক্রিয়ার স্বাধীনতা ও নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠেছে। তার নেতৃত্বে থাকা নির্বাচন কমিশনকে ঘিরে একের পর এক বিতর্ক তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গে তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে তীব্র অবস্থান নিয়েছেন, তা দেখে বোঝা যাচ্ছে একজন নির্বাচিত মুখ্যমন্ত্রীর রাজনৈতিক শক্তি কতটা। তিনি জ্ঞানেশ কুমারকে সুপ্রিম কোর্ট পর্যন্ত টেনে নিয়ে গিয়েছেন। বন্ধুরা, শুধু বিরোধী নেতারাই নয়, সাধারণ মানুষের মধ্যেও এখন জ্ঞানেশ কুমারকে নিয়ে একের পর এক প্রশ্ন উঠতে শুরু করেছে। একটি গণতান্ত্রিক দেশে নির্বাচন কমিশন এবং প্রধান নির্বাচন কমিশনারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আজ পরিস্থিতি এমন যে সাধারণ মানুষও নির্বাচন কমিশন ও তার প্রধানের উপর বিশ্বাস করতে পারছেন কিনা তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। বিচারপতি নাগরত্না বলেছেন এই ধরনের প্রতিষ্ঠানগুলোকে বাহ্যিক প্রভাব থেকে মুক্ত থাকা উচিত। এগুলোকে এমন ক্ষেত্রে দায়িত্ব দেওয়া হয় যেখানে নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য সাধারণ রাজনৈতিক প্রক্রিয়া যথেষ্ট নাও হতে পারে।
তাই অত্যন্ত জরুরি যে প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে কাজ করবে এবং রাজনৈতিক প্রভাব থেকে দূরে থাকবে। ভারতের গণতন্ত্রে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, নির্বাচন শুধুমাত্র সময় সময় অনুষ্ঠিত হওয়া একটি ঘটনা নয়, এটি এমন একটি ব্যবস্থা যার মাধ্যমে রাজনৈতিক ক্ষমতার গঠন হয়। আমাদের সাংবিধানিক গণতন্ত্র দেখিয়েছে যে সময় মতো নির্বাচন হওয়ার ফলে সরকারের শান্তিপূর্ণ পরিবর্তন সম্ভব হয়েছে। এই প্রক্রিয়ার ওপর নিয়ন্ত্রণ মানে আসলে রাজনৈতিক প্রতিযোগিতার সত্যগুলির ওপর নিয়ন্ত্রণ করা। তিনি আরও বলেন, টি.এন. শেষন বনাম ভারত সরকার মামলায় সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি দিয়েছিল, যার দায়িত্ব নির্বাচনের সততা ও নিরপেক্ষতা নিশ্চিত করা। কিন্তু যদি নির্বাচন পরিচালনকারীরা তাদের ওপর নির্ভরশীল হয়ে পড়েন যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাহলে সেই প্রক্রিয়া নিরপেক্ষতা নিশ্চিত করা যায় না। আর বন্ধুরা, এখন তো জ্ঞানেশ কুমারকে অনেক সময় রাজনীতিকের মতো আচরণ করতেও দেখা যাচ্ছে। আপনারা নিশ্চয়ই তার অনেক ভিডিও দেখেছেন, কখনো বিমানবন্দরে, কখনো বিভিন্ন রাজ্যে গিয়ে তিনি এমনভাবে হাত নাড়ছেন যেন কোনো বড় নেতা এসে গেছেন। তিনি যেন নিজেই একজন রাজনৈতিক নেতা হয়ে উঠেছেন। আপনারা জানেন তিনি বর্তমান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কতটা ঘনিষ্ঠ ছিলেন এবং কোন কোন দায়িত্বে ছিলেন। এখন তিনি প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব আছেন, কিন্তু বিরোধীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। নির্বাচন প্রক্রিয়ার স্বাধীনতা ও নিরপেক্ষতা নিয়েও সন্দেহ তৈরি হয়েছে। বিচারপতি বি নাগরত্ন আরও জোর দিয়ে বলেছেন, কেন্দ্র ও রাজ্যের সম্পর্ক সাংবিধানিক শাসনের উপর ভিত্তি করে হওয়া উচিত। এটি নির্ভর করতে পারে না যে ক্ষমতায় কোনো রাজনৈতিক দল রয়েছে। তিনি বলেছেন, কোনো রাজ্যের নাগরিকদের উন্নয়ন বা প্রশাসনের ক্ষেত্রে বৈষম্যের স্বীকার করা যায় না। কেন্দ্র সরকারকে রাজ্যকে অধীনস্থ হিসেবে নয়, বরং সমাজ সহযোগী হিসেবে দেখা উচিত। রাজ্য সরকার কেন্দ্রের অধীন নয়, শুধু সেই ক্ষেত্রগুলো ছাড়া যেগুলো সংবিধান নির্ধারিত আছে। তাই তাদের প্রাপ্য সম্মান ও আচরণ দেওয়া উচিত, ক্ষমতায় যে দলই থাকুক না কেন। কেন্দ্র ও রাজ্য সম্পর্কের ক্ষেত্রে রাজনৈতিক মতভেদ বা ভিন্ন মতাদর্শকে একপাশে রেখে সাংবিধানিক শাসনের কাঠামোকে অগ্রাধিকার দেওয়া উচিত, কারণ এটি নির্ভর করে না যে কেন্দ্রে কোন দল ক্ষমতায় আছে আর রাজ্যে কোন দল। নাগরিকদের কেন্দ্র ও রাজ্য দুপক্ষের কল্যাণমূলক প্রকল্পের সুবিধা পাওয়ার অধিকার রয়েছে। কোনো রাজ্যের নাগরিকদের উন্নয়ন বা প্রশাসনিক সুবিধা দেওয়ার ক্ষেত্রে বৈষম্য করা যাবে না। তিনি আরও বলেন, কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্রমবর্ধমান সংঘাত দেশের জন্য ভালো লক্ষণ নয়। এতে সাংবিধানিক শাসনের কাঠামো ক্ষতিগ্রস্ত হয়। ইতিহাসের শিক্ষা হলো, সাংবিধানিক ব্যবস্থাকে দুর্বল করলে তার কাঠামো ভেঙে পড়তে শুরু করে, আর অধিকার লঙ্ঘন তার পরের ধাপ। কাঠামোর ভাঙন তখনই শুরু হয় যখন প্রতিষ্ঠানগুলো একে অপরের উপর নজরদারি বন্ধ করে দেয়। সেই সময় নির্বাচন হয়ে যেতে পারে, আদালত কাজ করতেই পারে, সংসদ আইনও বানাতে পারে, কিন্তু তবুও ক্ষমতার উপর কার্যকর নিয়ন্ত্রণ থাকে না। অর্থাৎ সাংবিধানিক কাঠামোর শৃঙ্খলা তখন ভেঙে পড়ে। তখন নির্বাচন চলতে থাকে, আদালত চলতে থাকে, সংসদ আইন পাশ করে, তবুও ক্ষমতার উপর বাস্তবে কোনো লাগাম থাকে না। তো বন্ধুরা, এক বিচারপতি তার বক্তব্যের মাধ্যমে যেন জ্ঞানেশ কুমারকে আয়না দেখিয়ে দিলেন। এখন প্রশ্ন হলো, যে বিশ্বাস মানুষের মনে নষ্ট হয়েছে, যে অভিযোগ উঠেছে গণতন্ত্রকে দুর্বল করার, সেই বিশ্বাস জ্ঞানেশ কুমার ফিরিয়ে আনবেন কিভাবে, সেটাই এখন বড় প্রশ্ন। বন্ধুরা, এই পুরো বিষয়ে আপনার মতামত কি? কমেন্ট বক্সে অবশ্যই জানান।